হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম নতুন একটি ক্লাস নিয়ে সেমিস্টার 3 এর জন্য 2 নম্বর ক্লাস। তো আমাদের কিন্তু সেমিস্টার 3 থেকে ই কমার্সের ক্লাস শুরু হয়ে গিয়েছে। যারা চ্যানেলের নতুন প্রত্যেককে অবশ্যই বলবো তোমরা চ্যানেলের মেন পেজে যাও। একই কথা বারবার বলে আসি, মেন পেজে গিয়ে দেখবে লাস্ট ভিডিওটা দেওয়া আছে আমাদের ই কমার্স থেকে। হ্যাঁ, ভিডিওর নাম কি আছে? ই কমার্স ক্লাস 12 ইউনিট 2, যেখানে হচ্ছে ইউনিট 2 এর মানে 13 নম্বর চ্যাপ্টারের প্রথম ক্লাস চলছে। আর ইউনিট 2 এর ওইটা আসলে প্রথম ভিডিও। আজকে হবে আমাদের ইউনিট 2 এর দ্বিতীয় ভিডিও, যেটা কিন্তু আমাদের চ্যাপ্টার 13-এর দ্বিতীয় ক্লাস। ঠিক আছে? আচ্ছা, নতুন একটি প্লেলিস্ট বানানো হয়ে গেছে, তোমরা অবশ্যই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ই কমার্স বলে। তো এর মধ্যে কিন্তু সমস্ত ভিডিও পরপর আমি অ্যাড করে দেবো। আর আরেকটা বিষয় বলার আছে, তো বই নিয়ে এখনই অবধি কোনো সিদ্ধান্ত আমি নেইনি কোন বইটা পড়াবো। আর ভিডিওর ক্ষেত্রে আমি ওই 3টা বই ফলো করছি, তোমরা জানো। যারা বইগুলো দেখোনি অবশ্যই এই ভিডিও থেকে এই বইয়েরটা দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে কি কি দেখেছিলাম, আমরা যদি আমাদের সিলেবাসটা খেয়াল করে দেখি, আমরা সিলেবাস থেকে শেষ ক্লাস দেখেছিলাম হোয়াট ইজ ই কমার্স, ই কমার্স কি, ই কমার্সের ডেফিনেশন। আচ্ছা, ই কমার্স মানে কি? ই কমার্স হলো একটা ব্যবস্থা যার মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে পণ্য এবং পরিষেবা কেনা এবং বেচা করতে পারি। এটুকু হচ্ছে ই কমার্সের ডেফিনেশন। ঠিক আছে? তারপরে আমরা কি দেখেছিলাম, ই কমার্সের মেইন অ্যাক্টিভিটিস মানে কার্যক্রমগুলো দেখেছিলাম। ই কমার্সে কী কী কার্যক্রমগুলো হয়, কী কী কার্যক্রমগুলো হয় একবার আমি রিক্যাপ করে দিচ্ছি তোমাদের নোটসটাকে নিয়ে। আমি ই কমার্সের কার্যক্রমের মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে আচ্ছা, দেখেছিলাম কি পণ্যের বিজ্ঞাপন দেওয়া, তোমরা সবাই জানো। পণ্যের তালিকা প্রদর্শন, অর্ডার অ্যান্ড পেমেন্ট প্রসেসিং, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, অর্ডার ফুলফিলমেন্ট, লজিস্টিক অ্যান্ড ডেলিভারি, কাস্টমার সার্ভিস, মার্কেটিং অ্যান্ড প্রমোশন, ডেটা অ্যানালাইসিস এবং রিভিউ দ্য কাস্টমার ফিডব্যাক। এটুকু ছিল আমাদের বিগত দিনের প্রথম ক্লাস। তো যারা দেখোনি প্রত্যেককে খুব ভালো মতো ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, আজকে আমরা শুরু করবো হচ্ছে গোলস অফ ই কমার্স। ই কমার্সের কী কী লক্ষ্য আছে, তো সিলেবাস থেকে গোলস অফ ই কমার্স আর টেকনিক্যাল কম্পোনেন্টসগুলো আজকে আমরা দেখব। তো যেহেতু তোমাদের এমসিকিউ মাপের প্রশ্ন আসবে, তাই অবশ্যই যেটা বলবো খুব ভালো করে ক্লাসগুলো শুনে নাও। যদি শোনো, কাজে কিন্তু তোমাদেরই লাগবে, কারণ যত ভালো শুনবে তত তোমরা কিন্তু ভালো অ্যান্সার করতে পারবে। তো এবার দেখবো 3 নম্বর প্রশ্ন, ই কমার্সের লক্ষ্যগুলি কী, মানে কী কী লক্ষ্য আছে ই কমার্সের মধ্যে। দেখো, আগের লক্ষ্যগুলো খেয়াল করো। ইমপ্রুভ মার্কেটিং পলিসি। নাম্বার 2, ইনক্রিজ সেল। নাম্বার 3, বিশ্বব্যাপী পণ্য বিক্রয়। নাম্বার 4, ইমপ্রুভ কাস্টমার এক্সপিরিয়েন্স। নাম্বার 5, রিডিউস অপারেশনাল কস্ট, সিওএস কস্ট হবে। নাম্বার 6, ব্র্যান্ড সচেতনতা বা অনুগত্য তৈরি। নাম্বার 7, তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। নাম্বার 8, কি নিরাপদে লেনদেন ও সুরক্ষিত করা। এই কটা পয়েন্ট কিন্তু আমাদেরকে জানতে হবে কী কী লক্ষ্যর মধ্যে। এবার পয়েন্টগুলো আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না, টিক মারতে পারবো না। তোমরা এক্ষেত্রে বইয়ে হেল্প নিতে পারো। আমি তোমাদের বইটা স্ক্যান কপি দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের হচ্ছে মানে বিবি কুণ্ডুর বই, যেটা কিন্তু আমাদের রাজেন্দ্র গিরি স্যার এবং শুভমের গিরি স্যারকে আমি আজকে ফলো করছি। ঠিক আছে? তো সমস্ত বই ভালো, কোনো বই খারাপ নয়। তোমরা কনসেপ্ট ক্লিয়ার জন্য যে কোনো বই ফলো করতে পারো, সমস্ত বই খুবই খুবই ভালো। আচ্ছা, তো লক্ষ্যগুলোর মধ্যে প্রথম পয়েন্ট কী ছিল, ইমপ্রুভ মার্কেটিং পলিসিস। দেখো, আমি যখন অনলাইন বিজনেস চালু করব বা ই কমার্সের মধ্যে আনবো, তখন কিন্তু আমাকে কিন্তু মার্কেটিংয়ের কৌশলটা চেঞ্জ করতে হবে। কীভাবে অ্যাড দিলে কিন্তু মানে কীভাবে আমার মার্কেটিং করলে সুবিধা হবে, কাস্টমারদের কী কী মানে মানে চাহিদা আছে। কী বলছে, বিভিন্ন প্রকার ডিজিটাল মার্কেটিং কৌশল, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল ইত্যাদি ব্যবহার করে কিন্তু দর্শকদের মানে প্রতি কি আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারি। মানে ইমেলের মাধ্যমে মার্কেটিং করে, তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে মার্কেটিং করে, তুমি কিছু গুগলে সার্চ করছো, কোনো অ্যাড আসছে, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে কিন্তু ই কমার্সের বিজনেসটা বাড়ানো যায়। নাম্বার 2, কি বিক্রয় বৃদ্ধি, ইনক্রিজ সেল। লক্ষ্য তো থাকবে, ই কমার্স মানে মানে আমি অনলাইন ব্যবসা কেন করব, আমাকে তো সেলটা বাড়াতে হবে। তাই বলছি, যে কোনো ই কমার্স ব্যবসার প্রধান লক্ষ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা, মানে বুস্ট সেল বাড়াতে হবে। সুলভ মূল্যে পণ্য অফার করা এবং কেনাকাটায় আরও বেশি গ্রাহককে আকৃষ্ট করা, উৎসাহিত করা, আধুনিক বিপণন কৌশল প্রয়োগ করা। তার মানে ই কমার্স ব্যবসা একটা লক্ষ্যের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে
ইনক্রিজ সেল, তার জন্য কি আমাদেরকে বিক্রি বাড়াতে হবে, কতখানি আমি লেস দিয়ে বা মানে ছাড় দিয়ে আমি বিক্রি করতে পারি, গ্রাহককে আমাকে আকৃষ্ট করতে হবে আমার মানে প্রোডাক্টের উপর, এটা কিন্তু লক্ষ্য আমাদের। নাম্বার 3, বিশ্বব্যাপী পণ্য বিক্রয়। নিশ্চয়ই আমার বাড়ি রায়গঞ্জে, আমি যখন ই কমার্সে নামবো বিজনেসটাকে নিয়ে, আমি নিশ্চয়ই আমার প্রোডাক্টটাকে আমি রায়গঞ্জে সেল করবো না, বাইরে সেল করতে হবে। ওটাই হচ্ছে বিশ্বব্যাপী, মানে এবার রায়গঞ্জের বাইরে বলতে তুমি এবার মানে তোমার ভারতবর্ষে করো, বাংলাদেশে করো, নেপাল ভুটানে করো, এইভাবে তুমি সেল করবে। এটা কিন্তু ই কমার্সের লক্ষ্য, যাতে সবাই সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। তাই বলছে ব্যবসা বৃদ্ধি করার জন্য ই কমার্স প্রতিষ্ঠানগুলি বিশ্বব্যাপী পণ্য বিক্রয়ের লক্ষ্যে টার্গেট টু সেল প্রোডাক্ট মানে স্থির করে রাখে। ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে উপস্থাপিত থেকে বিশ্বব্যাপী বাজারগুলিতে ই কমার্স প্রতিষ্ঠানগুলি নিজেদের অস্তিত্ব সম্পর্কে প্রচার করা উচিত। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকদের আকর্ষণ বাড়ে। স্বাভাবিক, জিও, এয়ারটেল বা অ্যামাজন বিভিন্ন কোম্পানি কিন্তু বিশ্বব্যাপী বিজনেস করে যাচ্ছে। নাম্বার 4, গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা। খুব ভালো, ইনক্রিজ কাস্টমার এক্সপিরিয়েন্স। যারা বিজনেস করতে নামছে তারা কিন্তু সার্ভিসটা খুব ভালো দেবে, কারণ সার্ভিস ভালো না দিলে কিন্তু কেউই তোমার কাছে থাকবে না। তো সেক্ষেত্রেও কী করেছে না, ইনক্রিজ কাস্টমার এক্সপিরিয়েন্স, তার জন্য কী করেছে, গ্রাহক এবং ক্রেতাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 24/7 সার্ভিস দেয়। তুমি কোনো যদি তুমি কোনো শপিং মলে বা দোকানে যাও, সে তোমাকে রাত্রেবেলা দোকান ওপেন থাকবে? নিশ্চয় থাকবে না। কিন্তু অনলাইনে কিন্তু তুমি কিন্তু 24 ঘন্টা সার্ভিস পাবে। ওটাই বলছে, কারণ অনলাইনে কোনো কাস্টমার কেয়ারের লোক বসে থাকে। বর্তমানে কাস্টমার কেয়ারের লোক বসে না থাকলেও ওদের কাছে কিন্তু হচ্ছে মানে অটোমেটেড হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের ব্যবস্থা করা থাকে। কি বলছে, 24/7 ঘন্টা পণ্য অ্যাক্সেস করা এবং কেনাকাটা করার সুবিধা, প্রোভাইডিং অ্যাক্সেস বাইং প্রোডাক্ট করতে পারবে। গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট, লাইভ চ্যাট ইত্যাদি কিন্তু পাওয়া যায়। তার মানে আমি কিন্তু রাত 12টা 1টার দিকেও কিন্তু অনলাইন শপিং করতে পারি এবং শপিং রিলেটেড যে কোনো প্রশ্ন কিন্তু আমি ওদের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে সলভ করতে পারি। বুঝতে পেরেছ? এই সব কিন্তু লক্ষ্য। অপারেশনাল খরচ কমানো। দেখো এর মানেটাকে একবার বুঝে নাও। অপারেশনাল খরচ মানে আমার অফিসের খরচা আমাকে কমাতে হবে। ই কমার্সের কার্যাবলী স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করার ব্যবস্থা রাখলে অপারেশনাল খরচগুলি কমে যায়, যেমন অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, লজিস্টিক, ওয়্যারহাউস, ডেলিভারি বয় নিয়ে গঠিত সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন, মার্কেটিং, গ্রাহক পরিষেবা ইত্যাদি। এর ফলে কিন্তু পণ্যগুলির দাম কমিয়ে সে সুবিধা গ্রাহককে দেওয়া যেতে পারে। মানে হচ্ছে আমি যদি আমাকে দোকান করতাম বা মল করতাম, এখানে আমার মানে 10-12টা 50টা স্টাফ লাগতো, স্টক মেনটেন করার লোক লাগতো, কোথায় কি কম আছে কোথায় কি বেশি আছে সবের জন্য আমার লোক লাগতো। এই কাজটা যদি ই কমার্সের মধ্যে যদি যদি একটা সফটওয়্যার ইউজ করে যদি অটোমেটেড কাজটা করা যায়, যে কোন প্রোডাক্টে কতখানি স্টক আছে, একটা সেল হয়ে গেল, কতখানি বাকি আছে, আর কত মাল লাগবে, গ্রাহকদের চাহিদা কী, সবই কিন্তু এই সমস্ত কাজ কিন্তু খুব অনলাইনে অল্প মানে সংখ্যক লোক বা একটা মেন সফটওয়্যার দিয়ে কিন্তু সমস্ত কাজ কন্ট্রোল করা যাচ্ছে। এতে করে কী হচ্ছে, আমার কিন্তু খরচাটা কমে যাচ্ছে, আমাদের স্টাফ খরচা কমে যাচ্ছে। বুঝতে পেরেছ? এবার কি ব্র্যান্ড সচেতনতা বা আনুগত্য তৈরি। এর মানে হচ্ছে দেখো, ই কমার্স ব্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অনলাইনে একটি জনপ্রিয় ব্র্যান্ডের উপস্থিতি প্রতিষ্ঠা করা অপরিহার্য। ই কমার্স ব্যবসাগুলি উন্নত মানের পণ্য বিক্রয়, নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি, খারাপ পণ্য নেওয়া ইত্যাদি কিন্তু করে থাকে। ব্র্যান্ডকে মানে কি বিশ্বস্ত হতে হবে। যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, প্রথমে মেশো কিন্তু খুবই জনপ্রিয়। দেখো মেশোর প্রতি জনপ্রিয়তা কখন আসলো, যখন লোকে দেখতে পাবে যে মেশো থেকে মাল নেওয়ার পর খুব সহজেই যদি প্রোডাক্টটা পছন্দ না হয় বা ফিট না হয় বা ড্যামেজ থাকে, সেটাকে মানে রিটার্ন করে দেওয়ার ফলে মানে ডেলিভারি বয় এসে নিয়ে যাচ্ছে, সেটা তোমার পৌঁছে গিয়ে তোমাকে টাকাটা রিফান্ড করে দিচ্ছে। এই যে তোমাকে যে সুবিধাটা দিচ্ছে, কেন দিচ্ছে, যে কোম্পানি নতুন আসবে তাকে কিন্তু এইরকম একটা মানে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, যাতে গ্রাহকদের কাছে একটা মানে বিশ্বাসযোগ্য জায়গা থাকে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে ব্র্যান্ড সচেতনতা এবং আনুগত্য তৈরি। তারপরে পয়েন্টটা কী আছে, তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ এর মধ্যে কি আছে, আচ্ছা এটা আমার 7 নম্বর পয়েন্ট। তথ্য বিশ্লেষণ মানে হচ্ছে, দেখো আমি প্রোডাক্টটা কিনলাম, নিয়ে আমি কিছু ফিডব্যাক দেবো। ফিডব্যাক খারাপ হতে পারে ভালো হতে পারে। তারপর যেমন দেখো আমরা কিন্তু মানে রেটিং দিই, 1 থেকে 10-এর মধ্যে রেটিং দিচ্ছি, রেটিং কম বেশি।
এই সমস্ত জিনিস দেওয়ার ফলে কি হচ্ছে, ই কমার্সে যে সংস্থাগুলি সেটা দেখবে, সেটা দেখে বুঝতে পারবে। দেখো তুমি যদি হাতে কলমে লেখো বোঝা যাবে না, অনলাইনে করাতে কী হচ্ছে, গ্র্যাব বা চার্ট তৈরি হচ্ছে, এর ফলে খুব সহজেই বুঝতে পারছি কোনটার সেল বেশি হচ্ছে, কোনটার মানে রিভিউ খারাপ আছে, এটা কিন্তু বিশ্লেষণ করা যাচ্ছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো, ই কমার্সের লক্ষ্য মানে কত কী লক্ষ্য আছে, যাতে করে অনলাইন বিজনেসটা খুব ভালো মতো করা যায়। নিরাপদে লেনদেন সুরক্ষিত করা, এটা কিন্তু একটা মেন লক্ষ্য। তার মানে কি, আমরা যে আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং সব ইউজ করবো, যাতে সেটা যাতে সিকিওর হয়, সেটা কিন্তু একটা লক্ষ্য। তাহলে আমাদের ই কমার্সের মেন গোলগুলো কি হলো? গোল হচ্ছে কি, বিপণন কৌশল উন্নত করা, বিক্রয় বৃদ্ধি করা, অপারেশনাল খরচ কমানো, নিরাপদে লেনদেন করা, গ্রাহককে পরিষেবা দেওয়া, বিশ্বব্যাপী পণ্য বিক্রি করা, তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রতি ফেথ তৈরি করা, গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করা। এতগুলো কিন্তু পয়েন্ট কিন্তু হচ্ছে আমাদের ই কমার্সের লক্ষ্য। আশা করি বুঝতে পারলেন। তাহলে আমাদের সিলেবাস থেকে কিন্তু লক্ষ্যটা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি আমরা নোটসে চলে আসি। এবার আমরা নোটস থেকে দেখে নেব ই কমার্সের ইতিহাস। দেখো আমরা ই কমার্স নিয়ে পড়াশোনা করছি, যদিও এই ইতিহাসটা কিন্তু আমাদের এই সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমাদের একটু ইতিহাস জানা দরকার আছে। ই কমার্স নিয়ে পড়ছি, প্রথম ই কমার্স কত সালে চালু হয়, অনলাইন ব্যবস্থায় কোন কোম্পানি প্রথম আসলো ই কমার্সের জগতে, এগুলো আমাদের জানতে হবে। কি বলেছে, 1979 সালে ব্রিটিশ উদ্ভাবক মাইকেল অলব্রিচ প্রথম ইলেকট্রনিক সিস্টেম উদ্ভাবন করেন, মানে ই কমার্স সিস্টেমটা উদ্ভাবন করেন। তার মানে 1979 সালে ব্রিটিশ উদ্ভাবককে মাইকেল অলব্রিচ প্রথম ইলেকট্রনিক সিস্টেমটা উদ্ভাবন করেন। এরপরে কত সাল, 1984, 79 থেকে 84, 5 বছর পরে কি হলো, ক্যালিফোর্নিয়াতে ই কমার্স পাস হয়, ই কমার্স বিলটা পাস হয় ক্যালিফোর্নিয়াতে প্রথম। ভালো করে বোঝো। 1991 সালে কি হচ্ছে, আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনকে, আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এনএসএফ ইন্টারনেটকে বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করে তোলে। প্রথম 1991 সালে ইন্টারনেটকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পারমিশন দেওয়া হচ্ছে। মানে তার আগে অবধি কিন্তু ইন্টারনেট ছিল পার্সোনাল, মানে বাণিজ্যিকভাবে ইউজ হতো না। তো আমেরিকার সেই এনএসএফ ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন 1991 সালে কিন্তু একে বাণিজ্যিকভাবে প্রকাশ করলো ইন্টারনেটকে। তারপরে 1994 খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম অনলাইন লেনদেন সম্পন্ন হয় সিডি এর মাধ্যমে। তার মানে প্রথম কিন্তু সিডি বিক্রির মাধ্যমে কিন্তু অনলাইন লেনদেনটা চালু হলো। তখন সিডির প্রচলন ছিল, এখন তো সিডি নেই বললে চলে, এখন পেন ড্রাইভ চলে এসছে। তো সিডি বিক্রির মাধ্যমে প্রথম অনলাইন লেনদেনটা শুরু হলো, যার ফলে এসএসএল প্রযুক্তি মানে কি সিকিউর সকেট লেয়ার উদ্ভাবন হয়। যেহেতু লেনদেন চালু হচ্ছে ওই জন্য কিন্তু এসএসএল প্রযুক্তিটা উদ্ভাবন হলো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার 1995 খ্রিস্টাব্দে এই সময় কি হলো, অ্যামাজন এবং ইবে আচ্ছা ইবে এই দুটি জনপ্রিয় কোম্পানি তাদের কাজ শুরু করে। তাহলে 1995 সালে কোন দুটো কোম্পানি আসলো, যখন মানে তার আগের বছর কি হলো, ইন্টারনেটটা মানে পাবলিকলি হয়ে গেল, মানে ওপেন হয়ে গেল মানে ই কমার্সের জন্য। তারপরে কি আসলো, অ্যামাজন আসলো। তবে অ্যামাজন বা স্পেলিং ভুল লিখেছে, এবং দেখো স্পেলিংটা ভুল এই কারণে লিখছে, যখন আমি মুখে নোট বলছি হয়তো বুঝতে সমস্যা বা এই কারণে অনেকের স্পেলিং ভুল হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু এটা ঠিক করে নেবে। তো এই সময় কী হলো, অ্যামাজন এবং ইবে আসলো প্রথম জনপ্রিয় কোম্পানি, তাড়াতাড়ি কাজ শুরু করলো। তারপরে কি 2000 সালের পর থেকে কিন্তু আমাদের এই বাজারটা কিন্তু অনেক ব্যাপকভাবে বেড়ে গেল। তখন কি আসলো, পেপ্যাল আসলো, আলিবাবা ওয়েবসাইট, স্টারহাব, ওয়ালমার্ট, কি শপিফাই, ফেসবুক, ফ্লিপকার্ট, এইচবিও গো, গুগল ওয়ালেট, গুগল এক্সপ্রেস, বিটকয়েন, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কিন্তু এখন বাজারে প্রচলিত। তো এই ছিল হচ্ছে আমাদের ই কমার্সের কিন্তু মানে কি ইতিহাস। বুঝতে পারলে, ই কমার্স নিয়ে আমরা পড়াশোনা করছি, এটা হচ্ছে আমাদের ই কমার্সের ইতিহাস। এবার আমরা দেখব হচ্ছে সিলেবাস থেকে দেখি কী আছে, টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ই কমার্স। ই কমার্সের জন্য টেকনিক্যাল কম্পোনেন্টগুলো কী কী আছে, কী কী টেকনিক্যাল কম্পোনেন্ট আছে ই কমার্সের জন্য। ই কমার্সের বিভিন্ন প্রযুক্তিগত উপাদানগুলি কী কী,
দেখো কিছু তো উপাদান থাকবে ই কমার্সের জন্য। কি কি উপাদানগুলি আছে ই কমার্সে? প্রযুক্তিগত উপাদানগুলি হলো কি, নেটওয়ার্ক, ভালো করে বোঝো, হাই স্পিড ইন্টারনেট, ই কমার্স প্ল্যাটফর্ম, সার্ভার সফটওয়্যার, পেমেন্ট গেটওয়ে, লজিস্টিক সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি সিস্টেম। তাহলে কী কী বললাম? নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট, ই কমার্স প্ল্যাটফর্ম, সার্ভার সফটওয়্যার, পেমেন্ট গেটওয়ে, লজিস্টিক সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি সিস্টেম। এই কটা কিন্তু হচ্ছে আমাদের ই কমার্সের কম্পোনেন্ট। এবার প্রশ্ন আসবে, স্যার নেটওয়ার্ক ব্যাপারটা কী? যখন ই কমার্সটাকে পপুলার করতে হবে বা বিজনেসটাকে প্রমোট করতে হবে, তখন একটা আমার নেটওয়ার্ক তৈরি করতে হবে, ঠিক না? নেটওয়ার্ক তৈরি না হলে তো আমার বিজনেসটা আমার ছড়াবে না। এটা হচ্ছে অংশ। হাই স্পিড ইন্টারনেট, নেটওয়ার্ক তৈরি হলো, ঠিক আছে? নেটওয়ার্ক মানে কি, কে মাল দেবে, কে নিয়ে যাবে, কে ডেলিভারি করবে, এটা নেটওয়ার্ক, ঠিক আছে? এবার নেটওয়ার্ক যখন আমি চালাবো তার জন্য আমার কিন্তু হাই স্পিড ইন্টারনেট লাগবে, এটা একটা অংশ। তারপরে কি, ই কমার্স প্ল্যাটফর্ম। এবার আমি কোন কোন প্ল্যাটফর্মে কিন্তু প্রোডাক্টগুলো বেচবো, ঠিক আছে? মানে অনলাইন প্ল্যাটফর্ম কী কী আছে যেখানে আমি প্রোডাক্টগুলো বেচতে পারবো? অ্যামাজনে বেচতে পারবো, ফ্লিপকার্টে বেচতে পারবো, মিন্ত্রাতে বেচতে পারবো। বুঝেছ? 4 নম্বর কি আসলো? সার্ভার সফটওয়্যার। তাহলে আমাকে কিন্তু এত বড় যে কর্মকাণ্ড করতে হবে তার জন্য একটা আমার সফটওয়্যার লাগবে। আর সফটওয়্যারটা এমন না যে অফলাইন সফটওয়্যার, সফটওয়্যারটা কী হবে? সার্ভার জাতীয় সফটওয়্যার হতে হবে, যাতে কি মানে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। অ্যাকচুয়ালি সার্ভার মানে কি, তোমরা নেটওয়ার্ক পড়ার সময় সার্ভার জেনেছো। সার্ভার হচ্ছে একটা শক্তিশালী কম্পিউটার বা একটা ব্যবস্থা যেখানে কি সমস্ত তথ্য জমা থাকে। মনে করো আমি স্টেট ব্যাংকে আমার রায়গঞ্জে অ্যাকাউন্ট, আমার বাবা ব্যাঙ্গালোরে গেছে, আমি কিন্তু এই অ্যাকাউন্টে টাকাটা ঢাললাম, বাবা কিন্তু এটিএম কার্ড দিয়ে ব্যাঙ্গালোর থেকে টাকাটা তুলে নিল। তো কাজটা কেন হলো? কাজটা সার্ভারের মাধ্যমে হয়েছে। আমি জমা দিলাম ব্যাংকে, ব্যাংক জমা হলো সার্ভারে, স্টোর হয়ে গেল। সার্ভার থেকে কিন্তু বাবা যেখান থেকে ইচ্ছা মানি ডেবিট করতে পারছে। ওটা গেলে ব্যাপার। আমাকে সার্ভার সফটওয়্যার ইউজ করতে হবে, তাহলে কি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবাই জানতে পারবে যে কতগুলো স্টক আছে, কত দাম, কী বৃত্তান্ত, সব কিন্তু সার্ভারটা কন্ট্রোল করবে। নাম্বার 5, পেমেন্ট গেটওয়ে। এবার আমাকে তো পেমেন্ট করতে হবে। পেমেন্ট আমি কীভাবে করব, কোন কোন অপশান দিয়ে পেমেন্ট করব, পেমেন্টের অপশান কী হতে পারে, যেমন মনে করো গুগল পে, ফোনপে হতে পারে। আবার সেখানে গিয়ে কিন্তু আমি আবার ডেবিট কার্ড দিয়ে করবো না, স্ক্যান করে করব, এই অপশানগুলো কিন্তু আমার রাখতে হবে, যাতে গ্রাহক, কাস্টমার যাই বলো না কেন প্রত্যেকের সুবিধা হয়। যত বেশি আমি সুবিধা দেবো তত কিন্তু হচ্ছে আমাদের মানে ই কমার্স ব্যবসায় বিক্রি বাড়বে, প্রসার হবে, সব কিছুই। লজিস্টিক সফটওয়্যার। লজিস্টিক সফটওয়্যার বলতে এমন একটা জায়গা থাকবে যেখানে কিন্তু আমার মালগুলো স্টোর হবে, সেখান থেকে আবার ডেলিভারি বয় নিয়ে যাবে, তার জন্য কিন্তু একটা সফটওয়্যার লাগবে। এবার সেক্ষেত্রে কিন্তু আবার কাস্টমার যাতে ট্র্যাক করতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে আমাকে স্টককে বোঝাচ্ছি, মানে কতগুলো মাল আমার আছে, কতগুলো মাল বিক্রি হয়ে গেল, ডিমান্ড কি আছে, এটাও তো মেনটেন করতে হবে। এটা কিন্তু একটা অংশ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর কি আছে 8 নাম্বার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মানে সিআরএম, খুব ইম্পর্টেন্ট। সিআরএম জিনিসটা কি? সিআরএমটা সমস্ত কোম্পানির আছে। এমন একটি সফটওয়্যার থাকবে যে কিন্তু কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ মেনটেন করবে। ওই যে বললাম, আমি রিভিউ দেবো, আমি কোনো কোয়ারি করবো, সে আমাকে রিপ্লাই দেবে, অনলাইন চ্যাট থাকবে, ওদের হোয়াটসঅ্যাপ সিস্টেম থাকবে। এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু ওরা কিন্তু হচ্ছে কাস্টমারের সাথে মানে একটা ভালো সম্পর্ক ডিল করছে। আর কি, সিকিউরিটি সিস্টেম, এটা তো অবশ্যই লাগবে। আমাকে সিকিউরিটি সফটওয়্যার ইউজ করতে হবে যাতে আমার ওয়েবসাইট কখনো হ্যাক না হয়, কাস্টমারদের ডেটা সুরক্ষিত থাকে। এই সমস্তগুলোই কিন্তু হচ্ছে ই কমার্সের প্রযুক্তিগত উপাদান বা কম্পোনেন্ট। তো আজকের ক্লাসে আমরা এগুলোই জানলাম। তো একবার দেখে নিই সিলেবাস থেকে আমরা কী কী জানলাম। আমরা জানলাম মেইন অ্যাক্টিভিটিগুলো কি ই কমার্সের, ঠিক আছে? অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমরা কী কী দেখলাম? আমরা দেখলাম হচ্ছে কি এই বিপণন কৌশল উন্নত করা, বিক্রয় বৃদ্ধি, অপারেশনাল খরচ,
লেনদেন, গ্রাহক পরিষেবা, বিশ্বব্যাপী বিক্রয়, এই সমস্ত কিছু দেখলাম। তারপরে দেখলাম ই কমার্সের হিস্ট্রি জানলাম। হিস্ট্রি বলতে আমরা কী জানলাম, এখানে জানলাম হচ্ছে ই কমার্স প্রথম কোন দেশে মানে প্রচলিত হয়, তো কে প্রথম ইলেকট্রনিক সিস্টেম উদ্ভাবন করেন, আমেরিকাতে কত সালে ইন্টারনেটকে বাণিজ্যিকভাবে ছাড়া হয়, প্রথম ই কমার্স লেনদেন কার মাধ্যমে হয়েছিল, এসব। তারপরে দেখলাম কি লাস্ট দেখলাম হচ্ছে আমরা কি লাস্ট আমার দেখলাম হচ্ছে আচ্ছা, একটা দেখলাম 2000 সালের পর থেকে কোন কোন কোম্পানিগুলো বা কোন কোন মানে ই কমার্স প্ল্যাটফর্মগুলো বাজারে এসছে। তারপর লাস্ট দেখলাম ই কমার্সের কম্পোনেন্টগুলো কী কী। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি পরে ভিডিওগুলো আসবে। আর সবশেষে একটা রিকোয়েস্ট বা আবদার যাই বলো না কেন, ভিডিও কেমন লাগলো কমেন্ট করবে, খারাপ ভালো সব কমেন্ট করবে, সমস্ত কমেন্টই আমাদের জন্য দরকার, আমার জন্য দরকার। আর লাইক করে দিও, কষ্ট করে হলেও, মানে একটা কাজ কথা দিয়েই দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, বেস্ট অফ লাক।